আমার জন্মের সময় আমি সহজ মানুষ হয়ে জন্মাই না। সহজ মানুষটা দেখবেন, সহজ মানুষটা কিন্তু পাগলের কাছাকাছি, কিন্তু পাগল নয়। সহজ মানুষটা কি? সাধারণ মানুষ এবং পাগল মানুষের মাঝামাঝি যে সীমারেখা, সেখানে সহজ মানুষের জন্ম হয়। আমার কথা যদি যখন ইনকোহেরেন্ট হতে শুরু করবে, আমি যখন ব্যাকরণের নিয়ম ভঙ্গ করতে শুরু করবো, আপনারা বলবেন আমাকে হয়তো কবি অথবা পাগল। অন্যান্য জিনিস আমরা দশমিকে রূপান্তর করেছি। আগে মানুষ কত কঠিন করে টাকা আনা, শের বাই এই সমস্ত করতাম, এগুলো সব ডেসিমালে আসছে। সময় এখনো ডেসিমালে পুরোপুরি আসে নাই। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের মতো এটা এখন ইউনিভার্সিটি অফ চিটাগং রয়েছে। ইন্টারপ্রেটিং ড্রিমস, এটার জার্মান নাম হচ্ছে ডি ট্রাউমডয়টুং, মানে এক শব্দ জার্মান ভাষায়। বাংলা যেমন খোয়াবনামা বলি, অনেকটা খোয়াবনামা। তার ট্রাউম মানে হচ্ছে স্বপ্ন। আপনারা দেখেন ইংরেজি আর ফরাসি বাংলার হিন্দির মতো ভাই ভাই, যে ট্রাউম মানে ড্রিম, আর ট্রাউম কথাটা গ্রিক ভাষা থেকে এসছে। গ্রিক ভাষায় যে শব্দটা ইংরেজিতে পেয়েছি আমরা ট্রমা। ট্রমা মানে আঘাত, উন্ড। এখন ড্রিম হচ্ছে এক ধরনের আঘাত, তাদের ট্রাউমের সাথে একটা এক লাগলে ট্রাউমা হয়। এইটা ইংরেজিতে আসার সময় টিটা ডি হয়ে যায়, তাহলে ড্রিম হয় আটা বাদ দিয়ে। এই জন্য আমাদের তো এখন কনজিউমার গুডসের দোকানের নাম স্বপ্ন। স্বপ্ন একটা মজার শব্দ আর কি। স্বপ্ন মানে ঘুম, স্বপ্ন মানে স্বপ্ন। কিন্তু স্প্যানিশ ভাষায় যেমন সুয়েনিও, সুয়েনিও মানে স্লিপ, সুয়েনিও মানে স্বপ্ন। ইংরেজিতে তো আলাদা শব্দ আছে, স্লিপ অ্যান্ড ড্রিম। কিন্তু অন্যান্য ভাষাতে ফরাসি, জার্মান, ইটালিয়ান সবগুলিতেই একটাই শব্দ, ড্রিম অ্যান্ড ড্রিম। আরও শব্দ থাকতে পারে, কিন্তু ড্রিম বলতে স্বপ্নও বোঝায়, কারণ আমরা স্বপ্ন তো ঘুমের মধ্যেই দেখি, ঘুমও বোঝায়। এই যে ফ্রয়েড বইটা লিখলেন স্বপ্নের ব্যাখ্যা, তখন ফ্রয়েডের বয়স 43-44। এখন পর্যন্ত লোকে বলে এটাই ফ্রয়েডের মাস্টারপিস, শেফ দ্য উলফ। এটা কি? এইখানে তিনি দেখাচ্ছেন যে আমাদের প্রত্যেকের জ্ঞানের মধ্যে একটা অজ্ঞান আছে। অর্থাৎ আমরা যা জানি বলে মনে করি সেটা আসল জানা নয়, আমরা যেটা জানি না মনে করি সেটাই জানি। এটা কি জিনিস? আপনাদের সহজ উদাহরণ দিই। এই যে আমরা কথা বলছি, আমি কি আপনাদের কাছে কোনো ব্যাকরণ পেশ করেছি? এটা বিশেষ্য, এটা বিশেষণ, এটা সর্বনাম বলেছি? মোটামুটি আপনারা যারা বাংলা জানেন তারা বুঝতে পারছেন। অথবা আমার কথা যদি যখন ইনকোহেরেন্ট হতে শুরু করবে, আমি যখন ব্যাকরণের নিয়ম ভঙ্গ করতে শুরু করবো, আপনারা বলবেন আমাকে হয়তো কবি অথবা পাগল। কারণ কবিরাই শব্দের ব্যাকরণ ভাঙে আর পাগলেরা আপনার when your speech begins to become incoherent then you are on the verge of madness। কাজে আমরা সুস্থ মানুষ বা রেশনাল ম্যান অ্যান্ড ম্যাডম্যানের পার্থক্য করি কী দিয়ে? বলি লক্ষ্য করি যে তার ভাষার মধ্যে অসংলগ্নতা দেখা দিয়েছে কিনা, ইনকোহেরেন্স দেখা দিয়েছে কিনা। এটা হচ্ছে একটা সীমা, এটা হলো প্রান্ত সীমা। এই প্রান্ত সীমায় যাওয়ার আগে পর্যন্ত আপনাকে আমি বলবো যে আপনি সুস্থভাবে কথা বলছেন। এটা হলো আপনার, আমরা বলি রেশনাল থিঙ্কিং। আই থিঙ্ক দেয়ারফর আই অ্যাম, এই যে আই থিঙ্ক, এটা ল্যাটিন ভাষায় কোজিটো, মানে এটার এখন অন্যান্য ভাষায় রেফারেন্স করে কি দি কোজিটো, ফরাসি ভাষায় লো কোজিটো, দাস কোজিটো, এভাবে বলে। আমি চিন্তা করি। এই আমি চিন্তা করি কি করি না, আমি যে চিন্তা করছি এটা আদলে সঠিক চিন্তা করছি কিনা, আসলে আমি কে? এই প্রশ্ন দেকার্ত সাহেব সপ্তদশ শতাব্দীর মাঝামাঝি 1637 সনে তিনি যখন ডিসকোর্স অন মেথড বই লিখেছেন, তারপরে মেডিটেশন লিখেছেন, সেখানে এই প্রশ্নটা তুলেছেন। আমি যে চিন্তা করি সন্দেহ হচ্ছে, এটা আমি কি আমি? উনি বলেন আমি যে আমাকে সন্দেহ করছি এটাই প্রমাণ যে আমি আমি। উনি সন্দেহকে প্রমাণ হিসেবে বলেন। আমি কি না এই কথা যখন বলি, তাহলে আমি তো একজন নয়, দুজন হয়ে যায়। একজন যে বলছে কি আই থিঙ্ক, আরেকজন বলছে আই অ্যাম। কোজিতো এরগো সুম, এর মধ্যে উনি বলছেন দুইটার মধ্যে আই লুকিয়ে আছে। ল্যাটিন ভাষায় আইটা আলাদা বলতে হয় না, কোজিটো মানে আই থিঙ্ক, সুম মানে আই অ্যাম। তো এই দুই আই কি একাই? লাকা সাহেব এই প্রশ্নটা তুলেছেন অন্যান্যদের আগে, যে বলছেন যে দেকার্ত সাহেব ধরে নিয়েছেন এই দুইটা আই একই আই, অর্থাৎ যিনি চিন্তা করছেন তিনি আছেন, তিনি হলেন ভবে। লাকা সাহেব বলছেন এটা এমনও তো হইতে পারে যে যিনি চিন্তা করছেন তিনি নন আরেকজন, অথবা যিনি আছেন তিনি নন আরেকজন চিন্তা করছেন। এই দুই আইয়ের যদি এমন হতো, ফর এক্সাম্পল আই থিঙ্ক দেয়ার ফর ইউ আর, আই থিঙ্ক দেয়ার ফর হি ইজ, অথবা হি থিঙ্কস অর ইউ থিঙ্ক দেয়ার ফর আই এম, এমন হতে পারে কিনা? এগুলো ম্যাথামেটিক্যাল পসিবিলিটি। এই জন্য আমি বলছি একটা বোর্ড থাকলে ভালো হতো। আমরা ভ্যান ডায়াগ্রাম করলে দেখতে পারি দুটো সম্পূর্ণ আলাদা হতে পারে, অথবা একটা উপরে কোইনসাইড হতে পারে। যেমন সূর্যগ্রহণের সময় হয় কি, পূর্ণগ্রহণের সময় একটা আরেকটাকে পুরো খেয়ে ফেলে আর তারপর আস্তে আস্তে সরে যায়। তো লাকা সাহেব বললেন দেখাতে দুই আয় হচ্ছে অনেকটা সূর্যগ্রহণের মতো। এই একটা আয় আর একটা আয়ের উপর পড়ছে, দুইটাকে এক বলে উনি ভ্রম করেছেন। কিন্তু এমনও পরিস্থিতি আছে যেখানে আমি তাকে আলাদা করে ফেললে দেখা যায় আমি যেখানে চিন্তা করছি আই থিঙ্ক হোয়ার আই এম নট,
দেয়ারফর আই ডোন্ট থিঙ্ক হোয়ার আই অ্যাম, এমন তো হতেই পারে। এই হচ্ছে সূত্র। এই যে দুই আই, দুটোকে আমরা কিন্তু একটাকে ইগো বলি, আরেকটাকে উনি বলছে আপনাকে আমি সাবজেক্ট বলবো। এখন সাবজেক্ট শব্দের আক্ষরিক করতে ধরি আমরা। আক্ষরিক করতে হচ্ছে এই লাকা সাহেবের আবিষ্কারের সূত্রপাত কথায় বলছি। উনি বলেন ফ্রয়েড যে বলেছেন আমাদের সকলেই চিন্তা করি কিভাবে, কিন্তু সেটা আমরা জানি না। যেমন মাতৃভাষা যখন আমরা শিখি আমাদের কেউ গ্রামার দিয়ে শেখায় না, অথবা আমি যখন কথা বলছি এর ভিতরে একটা নিহিত গ্রামার আছে, কিন্তু আমি সেই গ্রামারও পেশ করছি না, আপনারাও কিন্তু বুঝে নিচ্ছেন। When I speak, I am not conscious about grammar. I just speak. When the child speaks, the child is not conscious about the grammar. এই সিচুয়েশনটাকে বলে আনকনশিয়াস। আমি এটা সহজতম ভাষায় বোঝানোর চেষ্টা করছি। সহজ করা মানে হচ্ছে একটু জল মেশানো, এর আরও জটিল করতে হবে। জটিল বলতে হলে আনকনশিয়াস কি বলা হচ্ছে, যে শিশু কথা বলে, যে মানুষ কথা বলে, সে গ্রামার সম্পর্কে সচেতন থাকে না, কিন্তু গ্রামার ছাড়া সে কথা বলে। তার মানে এই নয় যে সেখানে গ্রামার নাই, তার একটা কাঠামো আছে। এটা বুঝি কীভাবে? যখন সে কাঠামোর থেকে সরে যায় অন্যরা বলে যে এটা তো হচ্ছে না, তোমার কথাটি অসংলগ্ন লাগাচ্ছে। তুমি বলে পাগলে কিনা বলে, ছাগলে কিনা খায়। তো কোন সময়ে মানুষ, স্বাভাবিক মানুষ পাগল হয়ে যায়? এখন সহজ মানুষটা দেখবেন, সহজ মানুষটা কিন্তু পাগলের কাছাকাছি, কিন্তু পাগল নয়। সহজ মানুষটা কি? সাধারণ মানুষ এবং পাগল মানুষের মাঝামাঝি যে সীমারেখা, সেখানে সহজ মানুষের জন্ম হয়। কিভাবে জন্ম হয়? সহজ মানুষ বোঝে দেখ না। তো কীভাবে হয়? আমি একটা বহু দিন আগে 2003-4 সনের দিকে একটা প্রবন্ধ লিখেছিলাম, তাতে দেখেছি ফরাসি ভাষার সাবজেক্টকে বলে সুজে। সহজে বুঝতে পারেন, ইংরেজি বানানেই বলছি, SUJET। টিটা উচ্চারণ হয় না, সুজে পর্যন্ত উচ্চারণ হয়। এটা অনেকটা বাংলা সহজের মতো দুরাগত প্রতিধ্বনি শোনায়। আপনারা যারা ভাষাতাত্ত্বিক নন তারাও বুঝবেন, সুজে সহজের কাছাকাছি আসে। আর সাবজেক্টের ইংরেজি মানেটা কি? জ্যাক মানে হচ্ছে সামনে ছড়ে মারা, টু থ্রো অ্যাওয়ে। যেমন ধরেন আপনাকে কেউ প্রেমের প্রস্তাব দিল, আপনি প্রত্যাখ্যান করলেন, এটাকে কী বলে? রিজেক্ট। আপনার রিজেক্ট কথাটা সুন্দর লাগে না, বলেন আই রিগ্রেট, নো আই ক্যান অ্যাকসেপ্ট ইউর প্রপোজাল, তাই না? সামনের দিকে কোনো কিছু একটা যন্ত্র দিয়ে যখন ছবি দেখান এটাকে বলে প্রজেক্ট। ইনজেকশন দিয়ে যখন শরীরের ভিতরে পানি ঢোকান তখন বলে ইনজেক্ট। এমন আরও বোঝা যায়, আমি অনুমান করছি, কনজেকচার, কনজেক্ট। আপনি যেভাবে থ্রো করছেন আমিও একই সাথে থ্রো করছি, এটাগুলো অনুমান, কনজেকচার অ্যান্ড রেফিউটেশন। তাহলে জ্যাক কথা দিয়ে বহু রকমের শব্দ করা যায় ইংরেজিতে। সাবজেক্ট মানে হচ্ছে নিচে ফেললেন, যেমন সাবওয়েকে বলেন মাটির নিচে যাওয়ার রাস্তাকে। কাজে যে নিচে পড়ে গেছে একই সাথে জন্মের সময়, সেটা কে তাহলে? আমি একদিন বললাম সহজ। আমার জন্মের সময় আমি সহজ মানুষ হয়ে জন্মাই না। সহজ কনসেপ্টটা বোঝার জন্য আপনাদের বলবো, লাক সাহেবের কথা অনুসারে, যে সহজ মানে এমন নয় যে মায়ের পেট থেকে জন্মার সময় আপনি ভাই বোনের মতো দুজন জন্মাইছেন, আসলে একজনই জন্মান। কিন্তু পৃথিবীতে আসার আগেই আপনার মা বাবা আপনার একটা নাম দিয়ে দেয়। তাহলে আপনি যে সোশ্যাল অর্ডারের ভিতরে জন্মালেন, তাতে যেমন কে আপনার মামা, কে আপনার খালা, কে আপনার ফুফু, কে আপনার মামাতো ভাই, এটা তো আপনি নির্ধারণ করেন নাই, এটা আপনি জন্মের আগে নির্ধারিত হয়েছে। লক্ষ্য করার বিষয়। তাহলে আপনি কার পুত্র, কার কন্যা, কার নাতি, কার প্রপুত্র ইত্যাদি আগেই নির্ধারিত হয়। এটা কিনশিপ রিলেশনশিপ, এখানে নির্ধারিত হয় আপনি কাকে বিয়ে করতে পারবেন, কাকে বিয়ে করতে পারবেন না, আপনার কোনো চয়েস নাই এখানে, এটা পরে শুরু হয়। তাহলে আপনি কে যে জন্মালেন? আপনি প্রথমে তো একটা বায়োলজিক্যাল শিশু জন্মাইছিলেন। এই শিশু যদি রাস্তায় পড়ে থাকে, আমরা অনেক সময় অ্যাবান্ডন শিশু থাকে না, এটা তো একটা বায়োলজিক্যাল চাইল্ড। সেই শিশু কাঁদবে, হাসবে, সেই শিশু বড় করবে, সে জানবে না তার মাকে বাবাকে। কিন্তু যে শিশু মা বাবার মধ্যে জন্মায়, তাহলে আমার দুটো পরিচয় জায়গায়, আমি একটা বায়োলজিক্যাল শিশু, মানব শিশু, কিন্তু আবার আমি কোনো বিশেষ পরিবারের সদস্য, কোনো আত্মীয়, এটাও জন্মায়। এটা আমার নামের মধ্যে দিয়ে প্রকাশ পায়। আমাদের এখানে সবচেয়ে বড় পরিচয়, আমরা আইডেন্টিটি বলে একটা কথা ব্যবহার করি না, মানে আপনার সাবজেকশন টু অ্যান আইডেন্টিটি, এইটাকেই জাকরাক সাহেব নাম দিয়েছেন টু দি সিম্বলিক অর্ডার। আপনি একটা অর্ডারের মধ্যে জন্মান, আপনি প্রথমে জন্মান, আপনি একটা রিয়েল শিশু। আপনি এখন আইসে আপনাকে একটা ফ্রেম করা হলো। আমরা যখন যেন বলে প্রকৃতি জগৎ এরকম, সমাজ জগৎ এরকম, আমরা যে বলি আমাদের ধারণা প্রকৃতি বলে চিরকাল এরকমই আছে। প্রকৃতি তো চিরকাল যেমন ছিল তেমনই আছে। প্রকৃতি বদলায়, প্রকৃতি ঘোরে, আমরা যে এই পৃথিবী এরকম। বেশি দিন আগে নয়, 500 বছর আগে আমাদের কী ধারণা ছিল প্রকৃতি সম্পর্কে? যে পৃথিবী মহাবিশ্ব ছিল সসীম, ক্লোজড ইউনিভার্স। এখনকার পদার্থবিজ্ঞান, অ্যাস্ট্রোফিজিক্সের উন্নতির ফলে আমরা কি মনে করি? বিশ্বজগৎ অসীম, এভার এক্সপান্ডিং। 460 কোটি আলোকবর্ষ দূরের থেকে আলো এখনো এসে পৃথিবীতে পৌঁছায়নি।
তাহলে বিশ্বজগতের সীমা সম্পর্কে এখন আমাদের সীমা হচ্ছে এখন যে ইনফিনিট ইউনিভার্স ইন প্লেস অফ এ ক্লোজড ওয়ার্ল্ড। এই পরিবর্তন আমি 2-1 বছর দেখাচ্ছি না, গত 500 বছরের মধ্যে হয়েছে। আগে এমনও ধারণা ছিল, এটা নিয়ে লোকে তর্ক করবে, এই পৃথিবী হচ্ছে সৌরজগতের কেন্দ্র এবং সৌরজগৎ হচ্ছে মহাবিশ্বের কেন্দ্র, হতে এরকমও ভাবতে পারতেন। কিন্তু কিছুদিন না যেতেই, আজ থেকে মাত্র 400 বছর আগে, পোল্যান্ডের এক পণ্ডিত নিকোলাস কোপারনিকাস মরার আগে তিনি একটা বই প্রকাশ করে গেলেন। তিনি বললেন যে না, আসলে মনে হয় ব্যাপারটা উল্টা দেখছি আমরা। ট্রেনের মধ্যে যাওয়ার সময় যেমন মনে হয় গাছ দৌড়াচ্ছে, আমার মনে হয় আমার দৌড়ানোটা আমি টের পাচ্ছি না। কাজে পৃথিবীতে আছি বলেই, এটা গুরুত্বপূর্ণ ঘটনা, আমরা পৃথিবীতে আছি বলেই পৃথিবীকে কেন্দ্র মনে হয়। এই সৌরজগতের কেন্দ্র পৃথিবী, কারণ আমি পৃথিবীতে আছি। আমি যদি না থাকতাম তাহলে দেখি সূর্য পৃথিবীর চারদিকে ঘুরে বলে আমার মনে হয়। সকালবেলা উঠে বিকালে যায়, বেদের যত স্তোত্র আছে সকালবেলা সূর্যকে পূজা করে পানি ছিটায়। এগুলিকে তো ধর্মীয় অবমাননা করা তো যাবে না, বর্তমানে তো ধর্ম অবমাননা খুব বিরাট বিপজ্জনক কাজ। কিন্তু মনে করলে কি ধর্মকে আপনারা এক ধরনের অবমাননা করছেন মনে হবে, কারণ ধর্মের শিক্ষাগুলো ঠিক উল্টাগুলি হচ্ছে সত্য। আক্ষরিক করতে ধরলে তখন আমরা বলি না, ও আক্ষরিক করতে নেওয়া যাবে না, ওর ভাবার্থ নিতে হবে। এই সিম্বলিক অর্ডার হচ্ছে সেই ভাবার্থের জগৎ। আপনি কোন জগতের ভিতরে আছেন, মহাবিশ্ব সসীম না অসীম, এইটা মহাবিশ্ব যা ছিল তা আছে, কিন্তু মহাবিশ্বকে আমরা যা বুঝেছিলাম সেটা বদলে গেছে। বদলেছে কি জন্য? আমরা একটা চিন্তাধারার ভিতর দিয়ে দেখছি, একটা থিওরিটিক্যাল ফ্রেমের ভিতর দিয়ে দেখছি। এই ফ্রেমটাই হচ্ছে আমাদের সিম্বলিক অর্ডার। এটার নিকটতম তুলনা কি আমাদের ভাষা। আমরা যখন কথা বলি, বিশেষ ধরনের ভাষায় কথা বলি, এবং দেখা যায় ভাষা করতে করতে গিয়ে আমরা অনেক সময় প্রথমে যেটা ছবি দেখেছিলাম, জাক লাগা সাহেব এটার নাম দিয়েছেন, আমরা বাংলায় বলবো কাল্পনিক, উনি ফরাসি ভাষার নাম দিয়েছেন লো ইমাজিনার, ইংরেজিতে অনুবাদ হবে ইমাজিনারি। এটা ইমাজিন নয়, অর্থাৎ ইমেজ থেকে যেটা উৎপত্তি হয়। আমরা প্রায় দেখুন এই যে ফেসবুকের জগৎ শুরু হয়েছে না এখন আপনারা সবাই, এটা হলো পারফেক্ট রিভার্সাল টু দ্য এজ অফ ইমাজিনারি। শুধু মুখের চেহারা দেখাইয়া, শুধু ভাব দেখাইয়া আমরা জগৎকে ভোলাচ্ছি। নামটাও কিন্তু প্রকাশ ইমাজিনারি, ফেসবুক, মানে ইট ইজ দ্য বুক অফ ইমাজিনারি। অর্থাৎ ইমাজিনারি মানে যাহা মনে হয় আসলে তাহা নয়, এটা মনে হওয়ার জগৎ, প্রতিভাসের জগৎ। তো সেইটার থেকে যখন আপনি সিম্বলিক জগতে যাবেন, আপনার একটার সাথে একটা সম্বন্ধ স্থাপন করতে হয়। যেমন গণিতের মধ্যে আপনি যখন অঙ্ক করেন, এখন এস্টাবলিশ করে একটা সিম্বলিক জগতে সীমাবদ্ধ দেখাচ্ছি আমি। আপনি যখন মনে করেন যে আমরা একই সাথে একটা লাইনের মধ্যে আছে গুণ, ভাগ, যোগ, বিয়োগ আছে, ব্র্যাকেট আছে, কোনটা আগে করবেন, সঠিক নিয়মে না করলে অঙ্ক সমাধান হয় না। সব করতে করতে যখন আপনি কোনো জিনিসকে শূন্য দিয়ে গুণ করেন, যত বড় সংখ্যা হোক শূন্য হয়ে যায়। কিন্তু শূন্য দিয়ে ভাগ করতে গেলে আপনি টের পান ভাগ করা যায় না। আমরা একটা অঙ্ক দিয়েছি, এটা ইনফিনিট হবে, তখন প্রশ্ন হয় এটা প্লাস ইনফিনিট হবে না মাইনাস ইনফিনিট হবে। তাহলে বোঝা যাচ্ছে আমাদের সংখ্যা জগতের সীমাবদ্ধ হচ্ছে কি শূন্য দিয়ে ভাগ করা যায় না। সেখান থেকে একটা প্রশ্ন হলো, শূন্য কি সংখ্যা না সংখ্যা নয়? যদি যেটা সংখ্যা জগতের মানে রিয়েল স্পেসের মধ্যে এটা কোনো জায়গা না থাকে, তাহলে কি বলবেন? তা আমরা শূন্য কি দুই কাজ করাই। শূন্য মানে হচ্ছে ডামি নাম্বার, হয় আছে অথবা নাই, কিন্তু যখন সে রিয়েল নাম্বার স্কেলে বসে বা এমনকি পূর্ণ সংখ্যার স্কেলে বসে, তখন তাকে একটা সংখ্যার স্থান দেওয়া হয়। এই জন্য আমরা দেখি শূন্য আবিষ্কার হয়েছে একটু পরে। তাতে বোঝা যায় এটা অর্ডার, মানুষের তৈরি করা অর্ডার। আমরা যদিও বা বলি ন্যাচারাল নাম্বার, কিন্তু কোনো ন্যাচারাল নাম্বার ন্যাচারাল নয়, এগুলো সিম্বলিক নাম্বার। গণিতের এরকম বহু ধরনের ধারা আছে। আগে যেমন আমাদের ঘড়িতে এখনও 12টা বাজে কেন? অন্যান্য জিনিস আমরা দশমিকে রূপান্তর করেছি। আগে মানে কত কঠিন করে টাকা আনা, শের বাই এই সমস্ত করতাম, এগুলো সব ডেসিমালে আসছে। সময় এখনো ডেসিমালে পুরোপুরি আসে নাই। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের মতো এটা এখন ইউনিভার্সিটি অফ চিটাগং রয়েছে। ফরাসিরা সারা পৃথিবীতে দশমিক চালু করেছে, কিন্তু তারাও ঘন্টা এখন আর দশমিকে করে নাই। আমাদের দুটো ঘড়ি আছে এখন, 24 ঘন্টার স্কেল আর 12 ঘন্টার স্কেল। মানে বোঝাচ্ছি দিজ আর অল সিম্বলিক অর্ডার্স। বেবিলনের 60 দিয়ে হতো, এখন আমরা 60 মিনিট আর 60 সেকেন্ড রেখেছি, সেই বেবিলনের স্মৃতি আছে। মানে এইখানে একমাত্র জিনিস আমাদের যেটা জানতে হবে তথ্য হিসেবে, সেটা একটু পূর্ব ইতিহাস, তাও বেশি দিনের নয়। মানুষের লেখার ইতিহাস 5-6 হাজার বছরের বেশি নয়। অবাক লাগে না? আমরা খুবই নবীন কিন্তু এই মহাবিশ্বে। আর পুরনো প্রস্তরের যুগ থেকে এই যে বোতলের মধ্যে পানি রাখছেন, বোতল না উন্নত কাঁচের ঘড়ায় পানি রাখতেন, এর বয়স বড় জোর 20,000 বছর বা 12,000 বছর। তো লাকা সাহেবের আবিষ্কারের মূল বক্তব্য হলো, মানুষ ফ্রয়েড যেটা আবিষ্কার করেছেন সেটা ভুলে গিয়েছিল। আমরা পড়তাম না ছোটোবেলা বইতে অনেক অনেক দিন আগের কথা, তখন আরবের লোকেরা আল্লাহকে ভুলিয়ে গিয়েছিল। তো তিনি বলছেন অনেক অনেক দিন আগের কথা নয়, মাত্র 20 বছর আগের কথা। ফ্রয়েড 1900 সনে যে যা আবিষ্কার করেছেন
সেটা 1920 সনের পর থেকেই তার মেয়ে এবং তার অন্যান্য শিষ্যরা আস্তে আস্তে ভুলতে শুরু করেছে। কি আবিষ্কার করেছিলেন ফ্রয়েড? তিনি বলছে মানুষের চিন্তার মধ্যে একটা আছে কনসাস, যেটা আমরা জানি, আর একটা হচ্ছে আনকনসাস। মাঝখানে স্তর আছে প্রি কনসাস, মানে আনকনসাস কনসাস হওয়ার আগে একটা প্রি কনসাস স্তরের ভিতর দিয়ে যায়, কিন্তু আসলে সে কনসাস হতে পারে কিনা সেই তর্ক আলাদা। কিন্তু আশ্চর্য জিনিস লক্ষ্য করে লোকে যে কেউ যে ফ্রয়েড পড়ে নাই, শুধু বাংলাদেশে না, ইউরোপেও পড়ে নাই, আমেরিকায়ও পড়ে নাই, ব্রিটেনেও পড়ে, তার প্রমাণ কি? তারা একটা কথা বের করেছে, সাবকনসাস। আমি আপনাদেরকে আহ্বান জানাচ্ছি, তরুণ ছাত্রছাত্রীদের, আপনারা খুঁজে দেখেন ফ্রয়েডের সমস্ত রচনাবলী তন্ন তন্ন করে দেখেন, কোথাও ভুলেও তিনি সাবকনসাস কথাটা ব্যবহার করেন নাই। অথচ এইটারই বাংলা অনুবাদ রবীন্দ্রনাথ ঠাকুর করেছেন মগ্ন চৈতন্য, এবং সেইটা সেলিনা হোসেন মগ্ন চৈতন্যের শীষ নিয়েছেন, কারণ উনি তো রবীন্দ্রনাথের কথাকে বেদবাক্য মনে করেছেন, তার তো ফ্রয়েড পড়ার সময় নাই। আমার কথা হচ্ছে এতে নিয়ে তর্ক করার কী আছে? তর্ক করার আছে এই জন্য যে ইংরেজিতেও সাবকনসাস বলে কিছু নাই, অথচ জন ম্যানার্ড কেইনসের মতো বিখ্যাত অর্থনীতিবিদ তিনিও দেখি সাবকনসাস লিখতেছেন।